আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটা বই পূর্ণাঙ্গ সহায়ক একটা বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো আমাদের এই ক্লাসে মানে এই প্রশ্নে কি বলেছে, প্রশ্নে আমাদেরকে একটা খতিয়ান দিয়ে দিছে। দেখো একটু ইন্টারেস্টিং প্রশ্ন। এরকম একটা প্রশ্ন দিয়ে আমি তোমাদের জন্য একটা এমসিকিউ বানাইছিলাম। তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা এমসিকিউটা এরকম। দেখো এখানে কি বলা আছে ভাইয়া, এখানে একটা নগদান হিসাবের খতিয়ান দেওয়া আছে। তো এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কিভাবে বুঝলাম এটা নগদানের খতিয়ান? এই যে দেখো উপরে লেখা আছে নগদান হিসাব, তার মানে এটা একটা নগদান হিসাবের খতিয়ান দেওয়া আছে। ভালো কথা, নগদান হিসাবের খতিয়ান দেওয়া আছে। কি বলা আছে, একটা খতিয়ান যেমন থাকে আর কি ওরকম দেওয়া আছে। টি ছকে দেওয়া আছে খতিয়ানটা, খেয়াল করে দেখো ইন্টারেস্টিংলি এই ছকটা কি দেওয়া আছে, টি ছকে দেওয়া আছে। তাহলে টি ছকে আমাদেরকে নগদান হিসাবের একটা খতিয়ান দিয়ে দিছে। আমাকে ক নম্বর প্রশ্নে বলেছে মামুন এন্টারপ্রাইজের উপরযুক্ত নগদান হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করো। আমাদের নগদান হিসাব দিয়ে দিলেও আমাদের কিন্তু নগদান হিসাবটা অসম্পূর্ণ আছে, পূর্ণ হয় নাই। কিভাবে? আমাদের এই যে ব্যালেন্স বিডি আছে, এটার একটা যোগ বিয়োগ করে একটা উত্তর বের হবে। উত্তর বের হওয়ার পরে ব্যালেন্স সিডি বের হবে, আবার ওই সিডিকে আমরা বিডি লিখবো, মানে ক্যালকুলেশনটা বাকি আছে আর কি। তো আমাকে প্রশ্নে বলছে যে ভাইয়া এই ক্যালকুলেশনটুকু তুমি করে ফেলো। আসো ক্যালকুলেশনটুকু আমি করে ফেলি। আমি একটা চোরামি করছি, সেটা হচ্ছে আমি ওই মানে যেহেতু একটা স্মার্ট বোর্ড আছে আমাদের, তো আমরা কি করেছি, আমি ওই লেখাটুকু এখানে কপি করে নিয়ে এসে রেখে দিছি। তোমরা কষ্ট করে ছকটুকু আগে কেটে নিবা, যেইভাবে বলা আছে হুবহু হুবহু ক নাম্বারে ছকটুকু কেটে নিবা। কেটে যা যা লেখা আছে এটুকু লিখে নিবা। লিখে নিছি, দেখো আমি লিখে নিছি হুবহু যা ছিল ওইটুকু লিখে নিছি। লিখে এখন আমি যোগ করব। যেহেতু নগদান হিসাব, সাধারণত নগদান হিসাবের ডেবিট পাস বড় হয়। সাধারণত নগদান হিসাবের ডেবিট পাস কি হয়, ডেবিট পাস বড় হয়। তো ডেবিট পাসটা আগে যোগ করব। ডেবিট পাসটা আগে যোগ করব। যোগ করি ভাই ডেবিট পাসটা আগে। 1 2 3 4 20,000 যোগ 17,000 যোগ করলে কত, 37,000 টাকা। 1 2 3 37,000 টাকা। তাহলে ওই পাশেও কি হবে, ওই পাশে আমার হবে হচ্ছে 37,000 টাকা। এই পাশে আমার কি হবে, 37,000 টাকা হবে। লিখে হিসাবটা আমি ক্লোজ করে দিলাম। ভাবখানে এমন যে আমি আর কোনো কিছু জানি না, হিসাবটা ক্লোজ করে দিলাম। এখন হিসাব ক্লোজ করে দেওয়ার পরে মানে খতিয়ানের যোগফল যে আমরা নামাই রে ভাই, ওইভাবেই করতেছি। দেখো যোগফল নামায় ফেলছি। এখন দেখো এই পাশ যোগ করলে তো 37,000 হয়, ক্রেডিট পাশ যোগ করি তো 22,000 যোগ 3,000 যোগ 1,000, এই পাশে যোগ করলে হয় হচ্ছে 26,000 টাকা। দেখো এই কত টাকা হয়, 26,000 টাকা হয়। দেখা যাচ্ছে 26,000 টাকা হয়। তোমার এই জায়গায় তো 37,000 টাকা নাই। 37,000 টাকা নাই মানে কত টাকা কম আছে এই পাশে, এই পাশে টাকা কম আছে কত, টাকা কম আছে 11,000। তার মানে আমি যদি এইখানে 11,000 টাকা লিখে দেই তাহলে তো তোমার আর কোনো অভিযোগ থাকে না, থাকে কি, আর কোনো অভিযোগটা নেই। কিন্তু 11,000 টাকা যে লিখবে এটার নাম কি হবে, আমরা এটার নাম দিব একদম জানুয়ারি মাসের শেষ তারিখে। জানুয়ারির শেষ তারিখ হচ্ছে 31, এটার নাম দিব আমরা ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, সরি ব্যালেন্স বিডি না, ব্যালেন্স সিডি। এটার নাম আমরা কি দিব, ব্যালেন্স সিডি। ওকে, ভালো কথা। জানুয়ারি মাসে আমার জন্য যেটা ব্যালেন্স সিডি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ওইটা আমার জন্য ব্যালেন্স বিডি। কথা কি বুঝতে পারছি? তার মানে আমার ছকে যা ছিল আমি হুবহু তাই করছি, ছকে যা ছিল আমি হুবহু তাই করছি। এক্সট্রা কি করলাম তাহলে এখানে, এই এক্সট্রা কি করলাম, এই যে লাল রঙের যে লেখাগুলো দেখতে পারতেছো এই কাজগুলো আমি এক্সট্রা করছি। লাল রঙের যে লেখাগুলো দেখতেছো এটা আমি এক্সট্রা করছি। মানে সবার আগে আমি যোগ, আমাকে বলছে ভাই উদ্ধৃত্যটা নির্ণয় করে দিতে, যোগফলটা নির্ণয় করে দিতে বলছে। তো আমি যোগফলটা নির্ণয় করছি। যোগফলটা কেমনে নির্ণয় করছি ভাইয়া, সোজা কথা হচ্ছে আগের যেহেতু নগদান হিসাব বলতে না, এরকম যে কোনো থেকে যে কোনো হিসাব দিয়ে খতিয়ান দিয়ে আসতে পারে। তুমি আগে খালি চোখে একবার দেখে বোঝার চেষ্টা করো তো কোন পাশটা বড়। খালি চোখে দেখে না বুঝলে ক্যালকুলেটর দিয়ে যোগ করে নাও। আমি ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখলাম, আচ্ছা এই পাশে যোগ করলে আসে হচ্ছে আমার
37,000, এই পাশে যোগ করলে আসে হচ্ছে আমার 26,000। আচ্ছা, তাহলে হচ্ছে আমার 37,000 বড়। যেই হিসাবটা বড় আমি দুই পাশে ওই হিসাবটাই লিখব। এখন কম কোন পাশে আছে? এই অঙ্কের ক্ষেত্রে আমার ডেবিট ক্রেডিট পাশে কম আছে, অন্য কোন অঙ্কের ডেবিট পাশে কম হইতে পারতো, যে কোনো পাশে কম হইতে পারে। যেই পাশে কম আছে ওই পাশে কত টাকা কম আছে ওই টাকাটাকে ব্যালেন্স সিডি নামে লিখে দিব, তারপরে তার পরবর্তী মাসের নামের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে দিব। কাহিনী শেষ। এত কঠিন কিছু না তো, এত কঠিন কোনো কিছু না, ঠিক আছে? ওকে, এইটুকু বুঝছি। এইটুকু যদি বুঝে যাই তাহলে দেখবে বাকিটুকু বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা আসো, এই জায়গায় আমি একটু আরেকটা কাজ করব, এই জন্য এইটুকু রাখলাম আমি। এটা দিয়ে আরেকটু কাজ করব, হ্যাঁ, খ নাম্বারটা এই জায়গা থেকে করতে পারবো, এই জন্য হচ্ছে আমি এটা রাখছি এখানে। আসি ভাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলেছে উপর্যুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে জাবেদা দাখিলা দেখাও। কি মুসিবত, চিন্তা করে দেখো তো। আমরা নরমালি এতদিন কি করছি? লেনদেন ছিল, লেনদেন থেকে জাবেদা করতাম, জাবেদা থেকে খতিয়ান করতাম। এখন আমাদেরকে কি বলে দিছে যে বাবা তোমার একটা খতিয়ান দিয়ে দিলাম, এই খতিয়ান দিয়ে তুমি জাবেদা করে দেখাও। আমি শুধুমাত্র তোমাদেরকে জাবেদা দেখাবো না, এই খতিয়ান থেকে আমি জাবেদা করব, জাবেদা থেকে লেনদেন কি ছিল এটাও তোমারে বলে দিব। একদম মানে পুরাটা শেষ করে ফেলবো আমরা। দেখো যেহেতু এইখানে আমার নগদান, আমরা এই জায়গায় দাগাদাগি করব না, আমরা সব দাগাদাগি করার এখানে করবো একই। কিন্তু এটা কিন্তু তোমার প্রশ্নটাই আমি নিয়ে আসছি যে উদ্দীপকটুকু যা ছিল না, উদ্দীপকটুকুই আমি এইখানে নিয়ে আসছি। ভাইয়া তোমার উদ্দীপক যা ছিল আমি হুবহু তাই নিয়ে আসছি এখানে। দাও, তোমার উদ্দীপকের মতো লাগে না মনে হয় দেখতে, তাই না? নাও, একদম উদ্দীপকে যা ছিল আমি হুবহু এইখানে তাই নিয়ে আসছি। এই যে দেখো, উদ্দীপকে যা ছিল আমি এখানে হুবহু, না ধরো উদ্দীপকে যা ছিল হুবহু তাই নিয়ে আসছি আমি, হ্যাঁ, উদ্দীপকটাই নিয়ে আসছি। দেখো যেহেতু এখানে একটা নগদান হিসাব লেখা আছে, তার মানে এটা যেহেতু নগদানের খতিয়ান, এটা যেহেতু নগদানের খতিয়ান, আমি যাই করি না কেন হিসাবের একটা পক্ষ থাকবে নগদান হিসাব। কারণ চিন্তা করবে, আমি যখন নগদান হিসাব মানে নগদানের খতিয়ান করছিলাম তখন আমি কি আইডেন্টিফাই করছিলাম? কোন কোন লেনদেনের জাবেদা করার পরে জাবেদার মধ্যে নগদান হিসাব ছিল, তাই না? কোন কোন লেনদেনের জাবেদা করার পরে ওই লেনদেনের জাবেদায় মানে নগদান হিসাব ছিল, ওইগুলো নিয়ে আমি নগদান হিসাব প্রস্তুত করছি। তাহলে এই জায়গায় তো একটা পক্ষ নগদান হিসাব থাকবে, যেহেতু এটা নগদানের খতিয়ান থেকে জাবেদা করতেছি। ওকে, প্রথমে আমার ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি বা উদ্ধৃতের কখনো কোনো জাবেদা হয় না। ওকে, 2 তারিখে আমরা আসি। 2 তারিখে টাকাটা আমি লিখছি কোন পাশে? ক্রেডিট পাশে। মনে রাখবার টাকা যেই পাশে আছে ওই জাবেদার সময় নগদানটা ওই পাশে ছিল। টাকা যেই পাশে আছে জাবেদার মধ্যে নগদান হিসাব ওই পাশে বসবে। অর্থাৎ টাকা যদি ক্রেডিট পাশে থাকে তাহলে নগদান হিসাব ক্রেডিট, টাকার অঙ্ক যদি ডেবিট পাশে থাকে নগদান হিসাব ডেবিট। বুঝাইতে পারিনি মনে হয় ভাইয়া। যেহেতু এটা নগদানের খতিয়ান, একটা লেনদেন করি আমি আবার মানে আবার যখন ওই জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং দেখাবো তখন দেখবো আর ঝামেলা থাকবে না। যেহেতু এটা একটা নগদানের খতিয়ান, তাহলে নগদানের খতিয়ানে নগদানের এইটুকু অধিকার আছে, টাকা যেই পাশে নগদান ওই পাশেই যাবে, অন্য কোথাও যাবে না। মানে আমার ঘর, মনে করো এটা আমার ঘর, এন্ড আমার ঘরে আমি চাইলে এই সোফায়ও বসতে পারি, আমি চাইলে এই পাশের সোফায়ও বসতে পারি। তুমি বেড়াইতে আসছো, তুমি কি আমার বলতে পারবা না ভাই আপনি এই জায়গা থেকে উঠেন, আপনি এনে বসেন আমি অনে বসবো? এটা তো হয় না। তো এটা তো হচ্ছে নগদানের খতিয়ান। তো এটা নগদানের একটা শখ, নগদানের একটা আহ্লাদ, যে টাকা যেই পাশে বসবে আমি ওই পাশে বসবো, টাকা যেই পাশের ঘরে থাকবে আমি ওই পাশের ঘরে বসবো। And যেহেতু ঘর ওর, ওর এতটুকু সুবিধা আমরা দিব না, মানে ওর এতটুকু দাবি আমরা মানবো না। আর আমরা মানারই বাকে, ঘর তো ওর, ওর যেটা মন সেটা করতেই পারে। তাহলে সোজা কথা হচ্ছে এটা টাকা যেই পাশে আছে নগদান হিসাব ওইটা হবে। টাকা ক্রেডিট পাশে থাকলে নগদান হিসাব ক্রেডিট, টাকা ডেবিট পাশে থাকলে নগদান হিসাব ডেবিট। বোঝা গেছে কথা? আচ্ছা, তাহলে 1 তারিখের লেনদেনের তো আমি জাবেদা দিতে পারতেছি না। কেন পারতেছি না? তার কারণ 1 তারিখে উদ্ধৃত্ত বা জের এটা আসলে কখনো জাবেদা হয় না, এই কারণে এটা জাবেদা দিতে পারতেছি না। 2 তারিখ থেকে শুরু করি আমরা, আসো 2 তারিখ থেকে শুরু করি। 2 তারিখ থেকে শুরু করবো, নাও লিখি 2 তারিখ। 2 তারিখ, আচ্ছা 2 তারিখে আমার নগদান হিসাব কোন পাশে আছে? মানে
2 তারিখে টাকা কোন পাশে আছে ভাইয়া? ক্রেডিট পাশে আছে না? 2 তারিখে টাকা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে না? তাহলে আমার নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে লিখি এখানে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ক্রেডিট আছে ভাইয়া? নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 22,000 টাকা। তাহলে এই যে এখানে লিখলাম 1 2 3 22,000 টাকা। নগদান হিসাব কত? 22,000 টাকা ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব কি হবে? এই যে আছে সে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট করে দিই এখানে। ব্যাংক হিসাব কি হবে? ডেবিট কত টাকা? 22,000। এখন তুমি বলতে পারো ভাই এটা কেমনে হয়? আসলে লেনদেনটা লিখে দিই। এটা লেনদেন কি ছিল জানো? এটা লেনদেন ছিল ব্যাংকে জমা দেওয়া হলো, নয়তোবা ব্যাংকে হিসাব খোলা হলো, দুটো যে কোনো একটা। ব্যাংকে জমা দেওয়া হলো আর নয়তোবা কি ব্যাংকে হিসাব খোলা হলো, দুটো যে কোনো একটা হবে। ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো। ভাই তাহলে এটা লেনদেনটা কি? এই খেয়াল করবে, এটা লেনদেনটা কি? এটা লেনদেনটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু দুইটা ঝামেলা একই হয়, তাই না? ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা? 22,000 টাকা। 1 2 3 22,000 টাকা। ভাইয়া এখন তুমি দেখো তো, মানে এখন আসো আমরা একটু মানে সোজাভাবে যাই, মানে যেভাবে আমরা যাইতাম ওইভাবে যাই। হ্যাঁ ভাইয়া, আমার একটা লেনদেন দেওয়া আছে, ব্যাংকে জমা দেওয়া হলো 22,000 টাকা। জাবেদা কি দিবা? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভালো কথা। তাহলে এটাকে আমি নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত করব। এইখানে নগদান হিসাব আছে, নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ব্যাংক হিসাব। ভাইয়া একই তো হইছে। ব্যাংক হিসাব নামে আমি অন্তর্ভুক্ত করছি কোন পাশে? ব্যাংক হিসাব নামে অন্তর্ভুক্ত করছি ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করছি। তাহলে আমি যে বললাম কথাটা কি ভুল হয়েছে কিনা আমাকে বলো। ভুল হয় নাই কিন্তু, তাই না? আচ্ছা আসো আরেকটা লেনদেন করি। 2 তারিখেরটা হয়েছে। 2 তারিখের পরে কয় তারিখ? 2 তারিখের পরে 15 তারিখ। ভাইয়া 15 তারিখ কই? এই যে 15 তারিখ। টাকাটা কোন পাশে বসছে? ক্রেডিট পাশে বসছে। টাকাটা কোন পাশে বসছে ভাইয়া? ক্রেডিট পাশে বসছে, তাই না? ওকে, তাহলে আমরা টাকাটা লিখবো। আমিও তাহলে টাকা যেহেতু ক্রেডিট পাশে বসছে, তার মানে নগদান হিসাব কি হয়ে যাবে? নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে, তাই না? কেন ক্রেডিট হবে? আমি বলছিলাম যে ভাইয়া এটা নগদানের একটা শখ, এটা নগদানের একটা আহ্লাদ বলতে পারো, যে ভাই টাকা যেই ঘরে আছে, যেই পাশে আছে, আমিও ওই পাশে থাকবো। তো এখানে টাকা ক্রেডিট পাশে ছিল, তাহলে আমার এখানে নগদান হিসাবও কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমার এখানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। নগদান হিসাব কি হবে? ক্রেডিট। কত টাকা ভাইয়া? 3,000 টাকা। কত টাকা? 1 2 3। নগদান হিসাব কত টাকা ভাইয়া? 3,000 টাকা। ভালো কথা, ক্রেডিট 3,000। তাহলে ডেবিট হবে কে? এই যে বেতন আছে, ও ডেবিট হয়ে যাবে। বেতন হিসাব ডেবিট। তাহলে এই জায়গায় আমি লিখি বেতন হিসাব ডেবিট। কত টাকা ভাইয়া? 1 2 3,000 টাকা। বেতন হিসাব ডেবিট কত টাকা? 3,000 টাকা। ভালো কথা। এখন আমি তোমাকে লেনদেনটা পাই, আমার কিন্তু লেনদেন করতে বলেন, আমার বলছে শুধু জাবেদা করো। আমি জাবেদা করে তোমাকে লেনদেনটাও দেখাই দিচ্ছি, যাতে করে তুমি মানে তোমার কাছে জিনিসটা ক্ল্যারিফাই থাকে, মানে তুমি জাস্ট যেন বুঝতে পারো জিনিসটা, যে এটা আসলে এইভাবে কেন হলো, যেন তোমার মধ্যে কোনো অবিশ্বাস না থাকে। মানে তুমি জাস্ট এটা ধরে নিলে আচ্ছা ভাইয়া বলছে তাহলে ঠিকই বলছে, না তুমি কি কনফিডেন্ট কিনা আমি যা বলছি এটা সত্য, তুমি কি জিনিসটা শিওর কিনা, এই যে তোমার শিওরটা আমি দেওয়ার জন্য আমি তোমাকে আবার লেনদেনটাও লিখে দিচ্ছি। তাহলে ভাই এটা লেনদেন কি হবে? এটা লেনদেন আমরা বলতে পারি হচ্ছে বেতন প্রদান। এটা লেনদেন আমরা কি বলতে পারি? এটা লেনদেন বলতে পারি বেতন প্রদান। এই বেতন প্রদান কত টাকা ভাইয়া? বেতন প্রদান 1 2 3 3,000 টাকা। এই বেতন প্রদান কত টাকা ভাইয়া? 3,000 টাকা। আসো একটু এখন সোজাভাবে চিন্তা করি, এই বাঁকাভাবে তো করলাম, তাই না? আসো একটু সোজাভাবে চিন্তা করি ভাইয়া। বেতন প্রদান 3,000 টাকা, এই জিনিসটাই একটু সোজাভাবে চিন্তা করি। আসো সোজাভাবে চিন্তা করো। বেতন প্রদান 3,000 টাকা, যাবে দেখি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
সন্দেহ আছে? বেতন প্রদান ৩০০০ টাকা, আমি বেতন দিছি, বেতন দেওয়ার ফলে বেতন নামে ব্যয়ের পরিমাণ বাড়ে, ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, বেতন হিসাব ডেবিট। বেতন দেওয়ার ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব কমে যায়। নগদ টাকা একটা সম্পদ, কমে গেলে ক্রেডিট করতে হয়। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? ৩০০০ টাকা। বোঝা গেছে কথা এটা? ওকে, তাহলে এই পর্যন্ত আমি বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম। এখন এই জায়গা থেকে তুমি খতিয়ান স্থানান্তর করো তো ভাইয়া। এই জাবেদা থেকে একটা নগদান হিসাবের খতিয়ান করব আমরা। তাহলে ভাইয়া এখানে নগদান হিসাব আছে, আছে। নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে, হবে। কোন পাশ অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশ অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? বেতন হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। এটাই তো করছি, দেখো বেতন হিসাব নামে ক্রেডিট পাশে লিখছি। তাহলে আমি তোমাকে দুইভাবে শিখিয়ে দিচ্ছি। আমরা তো প্রথমে বিপরীত দিক থেকে সঠিক দিকে যাচ্ছি, আমি সঠিক দিক থেকে আবার কিভাবে খতিয়ান পর্যন্ত আসতে হয় এটাও তোমার দেখাই দিচ্ছি। তুমি তোমার অবস্থান থেকে পরিষ্কার থাকো, তুমি জানো তোমার অবস্থান থেকে পরিষ্কার থাকো। ওকে, এটা তাহলে আমাদের গেল। এরপরের লেনদেনটা আমরা দেখব। আচ্ছা, এরপরের লেনদেনটা কত তারিখ? 15 তারিখের পরে 17 তারিখ, তাই না? আচ্ছা, 17 তারিখের লেনদেনটা কোন পাশে? ডেবিট পাশে, তাই না? এই টাকাটা কোন পাশে আছে? ডেবিট পাশে। কত টাকা? 17,000 টাকা। আমি কি বলছিলাম? যেহেতু এটা নগদানের খতিয়ান, তার মানে জাবেদা করার সময় টাকা যেই পাশে থাকবে আমার নগদান হিসাবও ওই পাশে থাকবে। টাকা যেই পাশে থাকবে আমার নগদান হিসাবও কি ওই পাশে থাকবে। ভালো কথা, আমরা নগদান হিসাবও ওই পাশে লিখবো, আমরা নগদান হিসাবও ওই পাশে লিখবো। তাহলে কয় তারিখ যেন এটা হবে ভাইয়া? এটা হচ্ছে 17 তারিখ হবে, 17 তারিখ। তাইলে আমি এখানে কি করবো ভাইয়া? নগদান হিসাবটা ডেবিট পাশেই লিখবো। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে তাহলে কোনটা ভাইয়া? বিক্রয় হিসাব আছে, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? এই কত টাকা? 17,000 টাকা। 1 2 3, 1 2 3, 17,000 টাকা, 17,000 টাকা। লেনদেন লিখে দিব, আসো লেনদেন লিখে দিই। দেখো লেনদেন লিখে দিই, দেখো খেয়াল করো ভাইয়া, লেনদেন লিখে দিচ্ছি তোমাদেরকে। এটাকে আমি কি বলতে পারি? পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত টাকা? 17,000 টাকা। পণ্য বিক্রয় 17,000 টাকা, বা আমি বলতে পারি নগদে পণ্য বিক্রয় 17,000 টাকা। কঠিন লাগে কোনো কিছু? এখন ভাইয়া পণ্য বিক্রয় 17,000 টাকা, জাবেদা বলো তো? পণ্য বিক্রি করে আমি নগদ টাকা পাইছি, আমি পণ্য বেচছি, পণ্য বেচে আমি নগদ টাকা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট। কারণ নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আমি এখানে লিখে দিলাম নগদান হিসাব ডেবিট। ভালো কথা। এখন এই যে আমি পণ্যটা বিক্রি করছি, বিক্রি করছি, বিক্রয় একটা আয়, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আয় বাড়লে ক্রেডিট করতে হয়, বিক্রয় হিসাব ক্রেডিট 17,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 17,000 টাকা। লিখে দিলাম বিক্রয় হিসাব ক্রেডিট 17,000 টাকা। এখন তুমি পোস্টিং দাও তো ভাইয়া, এই জায়গা থেকে তুমি খতিয়ান করো তো। আমরা এখান থেকে নগদানের খতিয়ান করব। হ্যাঁ, তাহলে এই যে দেখো ভাইয়া, এই জায়গায় নগদান হিসাব আছে, উত্তর হচ্ছে আছে। তাহলে এটা আমাদের নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? বিক্রয় নামে অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো তো ভাইয়া, ডেবিট পাশে বিক্রয় নামে অন্তর্ভুক্ত করছি কিনা? ডেবিট পাশে বিক্রয় নামে অন্তর্ভুক্ত করা আছে কিনা? আছে কিন্তু। তাহলে তুমি যেভাবে কঠিন ভাবে চিন্তা করতেছো, জিনিসটা কিন্তু আসলে এতটা কঠিন না। তুমি মনে করতেছো কঠিন, তুমি এটা মনে করতেছো কঠিন, কিন্তু কঠিন তো না, তাই না? আচ্ছা, তাহলে এটাও আমরা বুঝলাম। এরপরের লেনদেনটা আমরা যাব। এরপরের লেনদেন কি আছে? 17 তারিখের পরে 20 তারিখ। 20 তারিখটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে, তাই না? যেহেতু আমাকে হিসাবটা ক্রেডিট পাশে, তাহলে আমি কি বলছি? যেহেতু যেহেতু হিসাবটা নগদানের, যেহেতু হিসাবটা কার? নগদানের, তো নগদানের এটা একটা ইচ্ছা, নগদানের এটা একটা খায়েশ যে ভাইয়া আমি টাকা যেই পাশে আছে ওই পাশে আমি বসবো, আমি টাকা যেই পাশে আছে আমি ওই পাশে বসবো। এই উত্তোলন হিসাবে টাকা কোন পাশে আছে? ক্রেডিট পাশে। তাহলে নগদান গিয়ে বসবেও কোন পাশে? ক্রেডিট পাশে। নগদান হিসাব গিয়ে বসবেও কোন পাশে? ক্রেডিট পাশে গিয়ে বসবে। ভালো কথা। তাহলে আমার
20 তারিখ, আমার কয় তারিখ? 20 তারিখ। 20 তারিখের লেনদেনে জাবেদায় এই 20 তারিখটা কোন পাশে লেখা যায়? আচ্ছা এইখানে লিখি আমি, হ্যাঁ 20 তারিখটা এইখানে লিখি, এইখানে লিখি 20 তারিখ। 20 তারিখে তাহলে আমার নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে লিখি এখানে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া নগদান হিসাব ক্রেডিট? 1000। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 1 2 3। নগদান হিসাব ক্রেডিট 1000। ডেবিট হবে কে? উত্তোলন হিসাব ডেবিট হবে। ডেবিট হবে কে? উত্তোলন হিসাব। তাহলে এখানে লিখি উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা? 1 2 3 1000 টাকা। বুঝে গেছে কথা? লেনদেন কি হবে জানো? এই এটা লেনদেন কি হবে? এটা লেনদেন হবে, এটা লেনদেন হবে মালিক কর্তৃক উত্তোলন বা নগদ উত্তোলন, যেটা তুমি লেখো নগদ উত্তোলন, নগদ উত্তোলন, নগদ উত্তোলন 1000 টাকা। জাবেদা করো তো ভাইয়া দেখি তো। নগদ উত্তোলন 1000 টাকা। এই লেনদেনে জাবেদা কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো লিখলাম আমি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমি তোমারে বলি এটা খতিয়ানের পোস্টিং দাও তো ভাইয়া, নগদানের খতিয়ানে, তাহলে তুমি কি বলবা? এই যে ভাইয়া নগদান হিসাব আছে, তাই আছে। তাহলে এটা আমাদের নগদানের খতিয়ানে আসবে। উত্তর হচ্ছে আসবে। কোন পাশে আসবে? এটা ক্রেডিট পাশে আসবে। কি নামে আসবে? এটা উত্তোলন হিসাব নামে আসবে। কি হিসাব নামে আসবে? এটা উত্তোলন হিসাব নামে আসবে। কঠিন কিনা আমাকে বলো ভাইয়া, কঠিন কিনা আমাকে বলো? একদমই কিন্তু কঠিন কিছু না। তাইলে আমরা আশা করতেছি জাবেদাটা তোমরা বুঝতে পারছো, এবং আমার কাছে আসলে এই টাইপের বেসিক নির্ভর পড়াশোনা আমি খুবই পছন্দ করি, খুবই খুবই পছন্দ করি আমি, আমার কাছে খুব ভালো লাগে। তাইলে আমাদেরকে একটা শুধুমাত্র তারা বলছিল ভাইয়া জাবেদা করো, আমরা দুনিয়া ধ্বংস করে ফেলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমরা যা করছি আমি আশা করতেছি তোমরা স্যাটিসফাই, তোমরা বুঝতে পারছো। আচ্ছা এতটুকু বুঝলে দেখো তারা আমাদের সাথে কি পরিমাণের দুষ্টামি করতেছে, কি পরিমাণের দুষ্টামি করতেছে দেখো। গ নাম্বারে আমাদেরকে আবার বলে দিল যে চলমান জেড ছক অনুসরণ পূর্বক, এখানে আবার আমরা বলেও দিচ্ছে যে বাবা তুমি কিন্তু চলমান জেড ছক ছাড়া অন্য কোনো ছকে অঙ্ক করতে যাও না, আমি কিন্তু নাম্বার দিব না। আমাকে বলে দিচ্ছে চলমান জেড ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব এবং উত্তোলন হিসাব প্রস্তুত করো। সাইটটা খতিয়ান করতে বসে কি দিয়ে? চলমান জেড ছক দিয়ে। করব, আমরা কি ডরাই নাকি? আসো আসো আমরা করব। যাই তাহলে একটু নিচের দিকে যাইতে হবে। ওকে জাবেদা, এই যে জাবেদা দেখো, জাবেদাটা একটু দেখে নাও। আমরা যে এত কষ্ট করে জাবেদাটা করলাম, একটু জাবেদাটা তোমরা দেখে নিতে পারো চাইলে। কারণটা তোমরা লিখে দিও, আমি কারণ লিখি নাই, কারণ লেখাটা তো বেশি একটা ফ্যাক্ট না, কারণটা তোমরা লিখে নিও। ওকে আমরা আসি। সবার প্রথমে আমাদেরকে কার খতিয়ান করতে বলছে? বিক্রয় হিসাবের খতিয়ান, তাই না? এই সবার আগে কি করতে বলছে? বিক্রয়, ব্যাংক, বেতন, উত্তোলন। তাহলে আগে বিক্রয় হিসাবের খতিয়ান। ওকে করব বিক্রয়ের খতিয়ান। আগে জাবেদায় যাই। ভাই এগুলো সব আমার লেনদেনের জাবেদা। জাবেদা কোন রঙের গুলা? লাল রঙের গুলা জাবেদা, তাই না? কার জাবেদা করব? বিক্রয়ের জাবেদা করব, মানে বিক্রয়ের খতিয়ান করব। তাহলে সবার আগে এই জায়গা থেকে খুঁজো যে কোন লেনদেনের জাবেদায় বিক্রয় হিসাব আছে। সবার আগে আমি এটা খুঁজে বের করি কোন লেনদেনের জাবেদায় বিক্রয় হিসাব আছে। খুঁজো তো, খুঁজো খুঁজো খুঁজো। খুঁজতে 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 এই যে দেখো 17 তারিখে পাওয়া গেছে অপরাধী। 17 তারিখে অপরাধীকে খুঁজে পাওয়া গেছে, এই যে বিক্রয় হিসাব। ভাই এখন আমার কথা হচ্ছে 17 তারিখে বিক্রয় হিসাব আছে নাকি নাই? 17 তারিখের লেনদেনের জাবেদায় বিক্রয় হিসাব পাইছি, তার মানে এটা আমার বিক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কথা হচ্ছে কোন পাশে অন্তর্ভুক্ত হবে? বিক্রয় যেই পাশে আছে ওই পাশে। বিক্রয় কোন পাশে আছে? ক্রেডিট পাশে। তাহলে এটা আমি অন্তর্ভুক্ত করব ক্রেডিট পাশে। কি নামে অন্তর্ভুক্ত করব? অন্তর্ভুক্ত করব হচ্ছে নগদান হিসাব। সত্যি কথা কইতে কি জানো, আমরা এই জায়গা থেকে যতগুলা খতিয়ান করব সবগুলাই আসলে নগদান নামে অন্তর্ভুক্ত হবে। কারণ এটার একটা পক্ষ সবসময় নগদ। আমি আর ডিপলি কিছু বলতে চাচ্ছি না, ডিপলি বললে এই একটা প্রশ্নেই 2 ঘন্টা পার করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এত ডিপ জানার দরকার নেই, যতটুকু বেঁচে থাকার জন্য দরকার, নাম্বার পাওয়ার জন্য দরকার, যতটুকু জানলে প্রশ্নটা ঘুরে আসলে উত্তর করতে পারবো ততটুকু জানি। আচ্ছা তাহলে আমি এটাকে অন্তর্ভুক্ত করব বিক্রয় হিসাব নামে, ক্রেডিট পাশে কি নামে লিখব? নগদান হিসাব নামে। দেখি তো করছি কিনা। এই যে দেখো ভাইয়া কি নামে লিখছি? নগদান। কোন পাশে লিখছি? ক্রেডিট পাশে। ক্রেডিটসের
ক্রেডিটসের জামা নামায় দিব, তাই না? এই কঠিন কি নাকি? খতিয়ান যেভাবে করে ওই রকম করে করবা রে ভাই। খতিয়ান যেইভাবে করে তুমি ওইভাবেই খতিয়ান করো, তোমাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এরপরে ব্যাংকের খতিয়ান করতে বলছে। খুঁজো আসামি, খুঁজো আসামি, খুঁজো। ব্যাংক হিসাব কোন লেনদেন আছে? এই যে দেখো, এই যে অপরাধী পাওয়া গেছে, দেখো 2 তারিখের লেনদেনের জাবেদা করে আমি ব্যাংক হিসাব পাইছি। ভাইয়া যেহেতু জাবেদা করে আমরা ব্যাংক হিসাব পাইয়াই গেছি, তো এটা কি আমাদের ব্যাংকের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে না? এটা কি আমাদের ব্যাংকের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হচ্ছে এটা আমাদের ব্যাংকের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? এই কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে। কি নামে অন্তর্ভুক্ত হবে? উল্টা যেই নামটা আছে, উল্টা কি নাম আছে? উল্টা আছে হচ্ছে নগদান হিসাব। উল্টা কি আছে? নগদান হিসাব। এই যে খেয়াল করে দেখো, ব্যাংকের খতিয়ানে কি নামে অন্তর্ভুক্ত করতেছি? নগদান নামে। কোন পাশে? এই দেখো ডেবিট পাশে। যেহেতু একটাই লেনদেন, তো একটাই জের হবে, ডেবিট জের, ডেবিট পাশে। ভাইয়া সোজা কথা মনে রাখবা, ছকের উপরে আমি যেই নাম ব্যবহার করতেছি, ছকের উপরে আমি যেই নাম ব্যবহার করতেছি, ছকের ভিতরে কোথাও ওই নাম ব্যবহার করতে পারবো না। ছকের উপরে আমি যেই নাম ব্যবহার করতেছি, ছকের ভিতরে কোথাও ওই নামটা আমি ব্যবহার করতে পারবো না। দন্তন নয়কার না, সম্ভব না। বোঝা গেছে কথা? তাহলে ব্যবহার করলাম না আমি ব্যবহার করলাম না। আমরা তো বিকল্প নিয়ম জানি, নাম ব্যবহার করতে দিবা না তো কি হয়েছে, আমরা অন্য নাম ব্যবহার করব, ওটার অপোজিট যেই নাম আছে সেই নাম ব্যবহার করব, সমস্যা কি? ওকে, এরপরের লেনদেন, এরপরে কি হিসাব? বেতন হিসাব। খুঁজো তো ভাইয়া বেতন কই আছে? বেতন কই আছে খুঁজো। এই যে 15 তারিখের লেনদেনে এই যে দেখো বেতন হিসাব আছে। এই লেনদেনে যেহেতু বেতন হিসাব আছে, তাহলে এটা আমাদের বেতন হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের বেতন হিসাবের খতিয়ানে কি অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? এই কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? এই কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে। এই কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। কথাটা কি বুঝাইতে পারছি? আসো তো দেখি কাহিনী সত্য কিনা। কাহিনী সত্য কিনা দেখো, হ্যাঁ কাহিনী সত্য। দেখো নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত করছি ডেবিট পাশে। যেহেতু একটাই জের আছে, জের একটাই থাকলে ওই জেরটাই লিখে দিব। লিখে দিছে এখানে কত টাকা? 3000 টাকা। খুব একটা অসুবিধা হচ্ছে কিনা আমাকে বলিও। খুব একটা অসুবিধা হওয়ার কথা না। চলে যাব এরপরে আমরা উত্তোলন হিসাব প্রস্তুত করতে। উত্তোলন কই আছে একবার দেখি তো। এই যে দেখো, আমরা 20 তারিখের লেনদেনের জাবেদা করে উত্তোলন হিসাব পাইছিলাম। ভাই উত্তোলন হিসাব পাওয়া গেছে, উত্তোলন হিসাব পাওয়া গেছে, তাহলে এটা উত্তোলনের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা আমার উত্তোলন হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? এই কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। ভালো কথা। কি নামে অন্তর্ভুক্ত হবে? এই কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে। তাহলে এই যে দেখো আমি লিখলাম নগদান হিসাব নামে। কোন পাশে? ডেবিট পাশে। কোন পাশে ভাইয়া? ডেবিট পাশে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ভাইয়া কথাটা কি বোঝা গেছে আমাকে একটু বইলো। তাহলে আমরা খুব চমৎকার ভাবে একটা প্রশ্ন আলোচনা করেছি। আমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর প্রশ্ন, একটা ব্যতিক্রমী প্রশ্ন। এই একটা প্রশ্ন তুমি তোমার সৃজনশীলে পাবা, নয়তোবা তুমি তোমার ওইটাকে কি বলে একটা এমসিকিউতে পাবা। এমসিকিউতে পাইলে এত বড় দিবে না। এমসিকিউতে পাইলে তোমাকে বলবে যে উদ্ধৃতটা বের করতে বলবে, আর তোমাকে যে কোনো একটা ডেটের জাবেদা করতে বলবে। মনে করো এই সেম প্রশ্নটাই মনে করো তোমার এমসিকিউতে আসছে, তোমার বলবে যে উদ্ধৃত বের করো। এরপর হয়তো বলবে 15 তারিখের লেনদেনে জাবেদাটা বলো, 2 তারিখের লেনদেনে জাবেদাটা বলো, 20 তারিখের লেনদেনে জাবেদাটা বলো, এরকম করে বলবে। যেভাবেই আসুক ভাইয়া, তুমি তুমি আমাকে এটা জানাও, তোমরা আমাকে জানাইতে পারবা। আমি এরকম অনেক সোর্স রাখবো যে তোমরা এই বইটা নেওয়ার পরে একদম সরাসরি আমার ক্লাস তো করবাই, সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা। যতদিন ভাইয়া বেঁচে আছি, ভাইয়ের সাথে একটা যোগাযোগের একটা সম্পর্ক তোমাদের সাথে থাকবে। তোমরা আমাকে জানাও। এই জায়গায় যদি নগদান হিসাব ছাড়া ব্যাংক হিসাব বলতো, আমরা কি করতে পারতাম না? ব্যাংক হিসাব বলে নেই। যদি আমাকে উত্তোলন হিসাব বলতো, করতে পারতাম না? যদি আমাকে ক্রয় হিসাব বলতো, যদি আমাকে বিক্রয় হিসাব বলতো, সোজা কথা এখানে নগদান ছাড়া পৃথিবীর যে কোনো হিসাবের কথা বলুক, আমরা যদি যেই প্রসেসটা শিখলাম, যে প্রক্রিয়ায় অঙ্ক করাটা শিখলাম, যদি এই প্রক্রিয়াটা আমাদের মজকে গেঁথে নিতে পারি, তাহলে কি অঙ্ক করা খুব একটা কঠিন হবে? একদমই কিন্তু কঠিন না।
আমরা কোনো একটা অঙ্ককে কঠিন মনে করি, তার কারণ আমরা আমাদের মস্তিষ্ককে বলি এটা কঠিন। তুমি তুমি একটা অঙ্ক দেখে তুমি বলো এটা সহজ, এটা সহজ, এটা সহজ। তুমি দেখবা কি যে তোমার কাছে এটা সহজ লাগে। আমি কি করতাম, মানে আমি এখনো এরকম করি, যদি আমি দেখি কোনো একটা অঙ্ক আছে, কঠিন অঙ্ক, আমি অঙ্ক দেখে হেসে দিই। মানে অঙ্ক দেখে আমি হেসে দিই। দেখবা আমি অঙ্ক ইচ্ছা করে আমি অঙ্ক দেখে হাসি। মানে আমি দেখতেছি অঙ্কটা কঠিন, আমি বুঝতেছি কি একটা অঙ্ক, এটা করতে প্রচুর প্যারা। অনেক কথা বলতে হবে অঙ্কটা করতে, অনেকক্ষণ বুঝাইতে হবে অঙ্কটা করতে। তারপরে আমি হাসি দেই। কারণ কি আমি আমার মস্তিষ্করে সিগন্যাল দেই, কিচ্ছু হয় না বাবা, মানে সবকিছু রিল্যাক্স আছে। তো তুমিও এই জিনিসটা এপ্লাই করো। পড়তে হবে, এমন পড়তে হবে মানে পড়াশোনায় তুমি এত বেশি পড়াশোনা করবা যাতে করে তোমার বন্ধুরা যারা আছে, তোমার সহপাঠী যারা আছে, তারা কল্পনা করতে পারবে না ওই পর্যন্ত। মানে তোমাকে ওই পরিমাণের পরিশ্রম করতে হবে যাতে করে তোমার সহপাঠী যারা আছে তারা এই জিনিসটা কখনো কল্পনায় না আনতে পারে যে একটা মানুষ চাইলে এইটুকু পরিশ্রম করতে পারে। ইনফ্যাক্ট ওরা যখন শুনবে, শোনার পরে যেন আতঙ্কিত হয়ে যায় যে তুই এত পরিমাণে পড়তেছস। তো পড়তে হবে, যেহেতু আমরা একজন ছাত্র বা ছাত্রী, আমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। আমাদের বাবা মা আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কি কারণে? যেন আমরা ঠিক করে পড়াশোনা করি। তো আমাদের একমাত্র রেসপন্সিবিলিটি পড়াশোনা করা। আমরা এই পড়াশোনার জায়গাটাই কখনো কোনো জায়গাতে ছাড় দিব না। আল্লাহ তাআলা অবশ্যই পরিশ্রমকারীকে পছন্দ করে। আমরা আমাদের সাধ্যমতো পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।